পাথরের পাঁজরে তোমারই বসবাস, দেখো নাই ফিরে তুমি, গড়ে গেছো ইতিহাস। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আর্টওয়েভ এবং তাঁতঘর ফিল্মস আজকে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে আমরা যে অনুষ্ঠানটি করতে চলেছেন সবাই জানেন, ভারতীয় চিত্রকলার প্রবাদ প্রতিম ভাস্কর্য শিল্পী, একজন অন্যতম পথিকৃৎ শ্রী রামকিঙ্কর বেজকে নিয়ে। গত 25শে মে ওনার 115তম জন্মদিন ছিল। আমরা অনুষ্ঠানটা সেদিনই আয়োজন করার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমরা জানি যে দর্শকদের উদ্দেশ্যে এটা আমাদের বলার আয়োজক হিসেবে সেদিন একটা প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা ছিল এবং প্রকৃতি তো আমাদের হাতে নেই। তা সেই কারণে আমরা 25 তারিখ এই অনুষ্ঠান আয়োজন করতে পারিনি দুর্ভাগ্যবশত। কিন্তু আজ 2 জুন, আজ সন্ধ্যায় আমরা তার 115তম, রামকিঙ্কর বেজের 115তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান দেখি নাই ফিরে। আমার সঙ্গে আছেন আর্টওয়েভ ইন্ডিয়ার কর্ণধার শিল্পী শ্রী শুভব্রত নন্দী। আমি ওনাকে আমন্ত্রণ জানাই, আমার সহ সঞ্চালক এবং এই অনুষ্ঠানের অন্যতম সূত্রধর। আমাদের আজকের অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে বিভক্ত। আপনারা যারা দেখেছেন অনুষ্ঠান সম্বন্ধে আমাদের প্রচার, তারা জানেন যে প্রথম পর্বটির নাম শিল্প সাধক রামকিঙ্কর বেজ এবং দ্বিতীয়টি ঋত্বিক ও রামকিঙ্কর। আমি গোটা অনুষ্ঠানটা সম্বন্ধে একটু ছোট করে বলে আমরা মূল অনুষ্ঠানে ঢুকে যাব। শুভদা, আমাদের প্রথম পর্বটি হচ্ছে শিল্প সাধক রামকিঙ্কর বেজ। এই পর্বে আমরা খুবই আপ্লুত, আমরা বক্তা হিসাবে অত্যন্ত গুণী 4 জন মানুষকে পেয়েছি। আমরা পেয়েছি শ্রী মৃণাল ঘোষ, বিশিষ্ট শিল্প ইতিহাসবিদ, শিল্প তাত্ত্বিক এবং শিল্পকলা বিষয়ক একজন অন্যতম স্বনামধন্য লেখক। আমরা পেয়েছি বিশিষ্ট শিল্পী, আমাদের সকলের প্রিয় শ্রী সমীর আইচ মহাশয়কে। আমরা পেয়েছি বিশিষ্ট শিল্পী এবং বিশ্বভারতীর অধ্যাপক শ্রী সুমিতা পাল মহাশয়কে। নমস্কার সকলকে, যারা এসেছেন, আমাদের দর্শকরা এবং যারা অতিথিরা আছেন তাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি এটা একটা খুব সুন্দর আড্ডার ঢঙে আমরা ব্যাপারটা করতে চাই। আমাদের অনুষ্ঠানের পুরোটার নাম দেখি নাই ফিরে। এর পেছনে ছোট্ট ঘটনা আছে, যে কারণে এই নামটা সমরেশ বসু দিয়েছিলেন ওনার বিখ্যাত উপন্যাস, যেটা উনি শেষ করে যেতে পারেননি রামকিঙ্কর বেজকে নিয়ে। রামকিঙ্কর যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট করছেন, তখন উনি ওনাকে জিজ্ঞেস করেছিলেন এই শিল্প সম্পর্কিত বিষয়, যে কিভাবে দেখব। তো তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে বলেছিলেন যে যখন কিছু দেখবি বাঘের মতো আঁকড়ে থাকবি, ঘাড় মুটকে দেখবি, পেছনে আর তাকাবি। তো এইটা উনি সারা জীবন মেনে চলেছেন, উনি কখনো পেছনে তাকাননি। ইভেন যখন রবীন্দ্রনাথের তৈরি মূর্তি নিয়ে কিছু মানুষ ভীষণভাবে বিরূপ সমালোচনা করেছিলেন, তখন উনি বলেছিলেন মূর্তি ভেঙে ফেলতে বলে, আমি কেয়ার করি না, আমি তোদের বলিনি যে আমার তৈরি মূর্তি বসাতে। সেখানে উনি কিন্তু ফিরে তাকাননি।
আবার অন্যদিকে যখন তার ব্যক্তিগত জীবনচর্যা নিয়ে সেই সময় কিছু অভিজাত মানুষ শৌখিন মন্তব্যতে মেতে উঠেছিলেন, সমালোচনায় মেতে উঠেছিলেন, তাকে উনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, কাউকে রেয়াত করেননি। তিনি শুধু বিশ্বাস করতেন তার গুরুদেব রবীন্দ্রনাথের কথা, যিনি তাকে বলেছিলেন কখনো পেছনে তাকাবি না। আজীবন তাই রামকিঙ্কর পেছনে তাকাননি, মেনে চলেছেন তার গুরুদেবের কথা, কি তার কাজে, কি তার জীবনচর্যায়। সেই জন্যই আমরা আমাদের এই অনুষ্ঠানের নাম রেখেছি দেখি নাই ফিরে। এবং সব থেকে আমাদের কাছে ভীষণ ভালো লাগছে যে আজকে আমাদের সঙ্গে আছেন মৃণাল ঘোষ। আপনারা সবাই তার লেখা পড়েছেন। সমীর রাইচ, যার কথা আলাদা করে বলতে হয় না, সমাজের সমস্ত ক্ষেত্রে আমরা তাকে দেখতে পাই, কি শিল্প কি সমাজ গড়ার ক্ষেত্রে তাকে আমরা সবার সঙ্গে পাই। সুমিতাভ পাল, একজন বিখ্যাত স্কাল্পচার, ভাস্কর, উনি বিশ্বভারতী প্রফেসর, উনিও আমাদের সঙ্গে আছেন। উনিও এই সময়ের একজন অত্যন্ত উল্লেখযোগ্য ভাস্কর। মোটামুটি আমরা এই যে চারজনকে, আমাদের সঙ্গে তিনজনকে পেয়েছি, তাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। প্রথমে আমি মৃণালদাকে খুব সহজ ভাষায় একটু জানতে চাইবো, রামকিঙ্করকে তো আমরা বলে থাকি যে আধুনিক ভারতের রূপকার, স্কাল্পচারের রূপকার, প্রথম আধুনিক ভাস্কর বলে আমরা সবাই বলি। এটা একটু যদি ছোট করে বলেন যে কেন এই বিষয়টা এভাবে বলা হয়। আসলে রামকিঙ্কর প্রসঙ্গে এই আধুনিক কথাটা নিয়ে আমার একটুখানি আছে, সংশয় আছে। রামকিঙ্করকে আমরা আধুনিক বলবো না, রামকিঙ্কর বলবো প্রথম আধুনিকতাবাদী ভাস্কর। কেননা ভাস্কর্যে আধুনিকতাটাকে আমরা আরেকটু পিছিয়ে যেতে পারি। যখন 1950-এর দশকে আমাদের এখানে আর্ট স্কুলগুলো তৈরি হলো, তখন সেখানে ওই ব্রিটিশ স্বাভাবিকতার আঙ্গিকে অনেক ভাস্কর তৈরি হলো। তার মধ্যে আমরা বিখ্যাত কয়েকজনের নাম জানি, রোহিণীকান্ত নাগ, কাশীনাথ মাত্রে, ভেঙ্কটরাও ওয়াঘ, হিরণময় রায়চৌধুরী, ফণীন্দ্রনাথ বসু ইত্যাদি থেকে শুরু করে একদম দেবীপ্রসাদ রায়চৌধুরী পর্যন্ত। এই যে ভাস্কর্যের একটা স্বাভাবিকতাবাদী ঘরানা, এটাকে যদি আমরা আধুনিক বলি, তাহলে রামকিঙ্করকে বলতে হয় একজন মডার্নিস্ট বা আধুনিকতাবাদী ভাস্কর। চিত্রকলার ক্ষেত্রে আমাদের এখানে অবনীন্দ্রনাথের যে অবস্থান, যে অবনীন্দ্রনাথ একটা দেশীয় আইডেন্টিটি তৈরি করেছিলেন তার চিত্রকলায়, রামকিঙ্করের ক্ষেত্রে আমি সেটাই বলবো, একটা দেশীয় আইডেন্টিটিকে বিশ্বগত আইডেন্টিটি, আত্মপরিচয়ের সঙ্গে মিলিয়ে উনি ভাস্কর্যের একটা যে আধুনিকতাবাদী যে একটা ঘরানা তৈরি করেছিলেন, সেইখানেই হচ্ছে রামকিঙ্করের অবদান। এটা রামকিঙ্কর একেবারে একা করেছিলেন। তার যে শান্তিনিকেতন ঘরানা, কলা ভবনে তার শিক্ষার পরিপ্রেক্ষিতে, এবং ভাস্কর্য তিনি ঠিক যে কলা ভবনে এসে শিখেছিলেন তা নয়, তার আগে তার বাঁকুড়ার জীবনে অনন্ত জ্যাঠার কাছে উনি যখন মূর্তি গড়া শিখেছিলেন, সেই অভিজ্ঞতাটা তার ছিল। এবং উনি যখন 1925 সালে ইয়েতে যোগ দেন, কলা ভবনে যোগ দেন, তখন উনি নন্দলালের অধীনে চিত্রকলা শিখেন, কিন্তু ভাস্কর্য শেখার কোনো সুযোগ সেখানে ছিল না। উনি কলা ভবনে চিত্রকলার শিক্ষার পাশাপাশি এবং চিত্রকলা শিক্ষা শেষ করার পরে উনি ভাস্কর্যের চর্চা শুরু করেন। তখন দুজন বিদেশি ভাস্কর, মহিলা ভাস্কর এখানে এসেছিল, তাদের কাছে তিনি কিছু সহায়তা পেয়েছেন, বাকিটা তিনি নিজের চেষ্টায় কিন্তু তৈরি করেছেন। এবং তার যে প্রথম ভাস্কর, যেটা 1935 সালে উনি তৈরি করেছিলেন, সুজাতা, এবং সেইখান থেকে শুরু করে তার যে ভাস্কর্য নিয়ে যে যাত্রা, যেটা আমরা 1960-এর দশকের যক্ষযক্ষী পর্যন্ত, এইখানে তিনি ভাস্কর্যের যে একটা ধারা তৈরি করলেন, হ্যাঁ, বিরাট একটা স্বাতন্ত্র তিনি যেটা তৈরি করলেন, সেইটাই আমাদের ভারতীয় ভাস্কর্যকে একেবারে আধুনিক যুগে এনে পৌঁছলো। এবং সেইখানে একটা আইডেন্টিটি তৈরি করা হলো, যেটা আমাদের যে আদিম ভাস্কর্যের সঙ্গে সারা পৃথিবীর ভাস্কর্যের একটা মেলবন্ধন হলো। এইখানেই রামকিঙ্করের স্বাতন্ত্র, এটা একটা বিরাট কাজ তিনি করেছেন, এবং ভারতীয় ভাস্কর্যে এটাই তার অবদান।
এবং শুধু তিনি ভাস্কর ছিলেন না, চিত্রকলায়ও তার অবদান অসীম। আমি এইটুকু বলে আমি বলছি, এখন যদি অন্য কেউ আচ্ছা, এখানে আমি সুজাতা ভাস্কর্যটা একটু দেখাতে চাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি, এইটার কথা এই হচ্ছে সুজাতা। হ্যাঁ, এই সুজাতা। হ্যাঁ হ্যাঁ, 1935 সালে করা বললেন এটা, তাই তো? 1935 সালে। এখানে একটা মজার ব্যাপার আছে যে 1935 সালটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করেছিলেন মনীন্দ্রগুপ্ত। মনীন্দ্রগুপ্ত রামকিঙ্করের একটা জীবনী লিখেছেন, ওইখানে উনি বলেছেন এটা 1935 সালে হতে পারে না, কেননা যে ছাত্রের সহায়তা নিয়ে উনি করেছিলেন তিনি 1937 এসছেন, যে একটা কন্ট্রোভার্সি আছে। তবে শিবকুমারও কিন্তু এটাকে 1935 বলেছেন, আমরা এটাকে 1935 সালে বলতে পারি। কিন্তু 1935-এর আগে রামকিঙ্কর অনেক ভাস্কর্য কিন্তু ওখানে করেছেন। হ্যাঁ, সাঁওতালি যে ফিগার বা অন্যান্য অনেক ফিগার করেছেন। কিন্তু এইখানে এসে রামকিঙ্কর এই যে কাজটা করলেন, জয়া আপ্পার স্বামীর ফিগারটাকে নিয়ে ওই যে একটা ভাস্কর্য করলেন, এটা মানে আধুনিক ভারতীয় ভাস্কর্যে একটা নতুন দিক চিহ্ন হয়ে রইল, এটা আমার মনে হয়। এবং এইখান থেকে আমি অন্তত ধরি, আমার বইতেও আমি তাই লিখেছি, এখান থেকে একটা আধুনিকতা ভাস্কর্যের যে সূচনা হলো, এটাই কিন্তু রামকিঙ্কর 1938-এর সাঁওতাল পরিবার, 1943-এর যে ধান ঝাড়াই, বা 1954-র যে কলের বাসি, এই ভাস্কর্য গুলোর মধ্যে দিয়ে কিন্তু এই জায়গাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেল। এখানে আমি শহীদদার কাছে একবার যাবো, কারণ আমি জানি শহীদদার কাছে কিছু সুন্দর সুন্দর গল্প বা ঘটনা আছে রামকিঙ্কর বেজকে নিয়ে। যেমন রামকিঙ্কর বেজ, আপনারা হয়তো জানেন, আমি জানতাম না, শহীদ আমাকে এবার বলেছিলেন যে উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামের পোস্টারও এঁকেছিলেন। এবং আরো অনেক সুন্দর সুন্দর মানে খুব মজার মজার ঘটনা রামকিঙ্করের আছে, যেটা অ্যাপার্ট ফ্রম অ্যাজ এন আর্টিস্ট, মানুষ রামকিঙ্কর, যে জিনিসগুলো আমরা সহজে জেনে উঠতে পারি না। আমি সুমিতের কাছে যাবো, সুমিত সেইগুলো একটা কথা আমাদের একটু বল। প্রথমে বলি যে আমি নিজে যেটা বিশ্বাস করি, যে একজন শিল্পী হতে গেলে তিনি যদি একজন প্রকৃত মানুষ না হন, প্রকৃত মানুষ অর্থে সবাই মানুষ, কিন্তু প্রকৃত মানুষ বলতে আমরা যেই গুণগুলো বুঝি সেগুলো যদি তার মধ্যে না থাকে, তাহলে আমরা প্রকৃত মানুষ বলি না। এবং সেক্ষেত্রে একজন শিল্পী হতে গেলে এটা প্রাথমিক শর্ত, এবং যেটা থাকতেই হবে অথবা আছে। এবং সেটা আজ অব্দি, এই নয় যে শুধু রামকিঙ্কর বেজদের সময়, আজকে অব্দি। যেমন উনি অসাধারণ গান করতেন, অসাধারণ রবীন্দ্রসঙ্গীত করতেন। তো এই যে অসাধারণ রবীন্দ্রসঙ্গীত করতেন, এবং আজ অব্দি কিন্তু আমি বলছি, আমার ভারতবর্ষের বা বিদেশে গিয়ে আমার যত আর্ট ওয়ার্কশপ করা, সেখানে আমি দেখেছি যে ভারতবর্ষের যত শিল্পী আছেন, তিনি ভাস্কর হন, পেইন্টার হন, তার অন্তত পক্ষে 70% গান জানেন, সঙ্গীত চর্চা করেন পাশাপাশি, বা ভালোবেসে গান। এবং তার মধ্যে 60% বা 50% তো অসাধারণ গান। আমরা জানি, আমরা যদি মঞ্জিত বাবার গান শুনি, ঠিক একইভাবে অতটাই সুন্দর। রামকিঙ্কর বেজ গলা ছেড়ে গান করতেন, রবীন্দ্রসঙ্গীত করতেন। হ্যাঁ, এবং ভাবা যায় না যে ওরকম একটা প্রাকৃতিক পরিবেশ, সেইখানে রবীন্দ্রনাথের গান করছেন। এই দিকগুলো মানুষের জানা দরকার। এরকম আরো অনেক 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 অনেকগুলো ঘটনা আছে। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি, যে এটা আমি একটা নবেন্দু সেনের লেখা একটা বই থেকে আমি পেয়েছিলাম, যে নন্দলাল বোস কিভাবে ওনাকে গাইড করতেন, তার একটা ছোট উদাহরণ দিচ্ছি। একটা জায়গায় বলছেন যে রামকিঙ্কর বেজ পরপর পরপর প্রেম করতে গিয়ে, অর্থাৎ ভালোবাসা করতে গিয়ে আঘাত খেয়েছেন, প্রচুর আঘাত খেয়েছেন। হ্যাঁ, তো রামকিঙ্কর বেজ ফ্রাস্ট্রেটেড হয়ে, এবং ওনার কাজও হচ্ছে না, তখন কোনো কাজ করতে পারছেন না। তো উনি গিয়ে গুরুকে বলেছেন, নন্দলাল বোসকে বলেছেন যে মাস্টারমশাই, আমার আর হবে না, তো আমি আর কাজ টাজ করবো না, আমার দ্বারা হবে না, আমার জীবনে এরকম পরপর আঘাত, আর ঈশ্বর কেন আমাকেই খালি আঘাত দেয়। এইখানে নন্দলাল বোস একটা অসাধারণ কথা বলেছিলেন ওনাকে। উনি বলেছিলেন, শোন, একজন জাপানি পেইন্টার লিখেছিলেন যে তার শিষ্যকে বোঝাচ্ছিলেন, উনি সেই রেফারেন্সটা দিয়েছিলেন রামকিঙ্করকে, যে
মাহুতকে দেখেছিস হাতির পিঠে চড়ায়, যে হাতিটাকে চড়ায়, এবং তার হাতে একটা অঙ্কুশ থাকে এবং হাতির পিঠে একটা ক্ষত থাকে। এই ক্ষতটাকে মাহুত অত ভালোবাসে হাতিটাকে, তাতেও কিন্তু ক্ষতটাকে মাহুত সারাই করতে দেয় না, কিছুতেই সারতে দেয় না। কেন? যাতে একটু অল্প অঙ্কুশের আঘাত করলেই হাতিটা তার কাজটা করে বা চলতে শুরু করে। এবং ঈশ্বরও শিল্পীদের ঠিক অতটাই মনের মধ্যে আঘাত দিয়ে রাখে এবং সেই ক্ষতগুলো শুকোতে দেয় না সারা জীবন, যাতে সে একটু আঘাত করলে তাকে বা পেলে সে নিজে আবার সৃষ্টিতে মেতে ওঠে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা ওনার, যেগুলো বলতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যায়। তুমি তো শান্তিনিকেতনে বেশ বহুদিন আছো, ওখানে পড়াচ্ছো, ওখানকার পরিবেশে রামকিঙ্কর একসময় যেখানে ছিলেন, যে সমস্ত জায়গায় তুমি সেখানে ঘুরে বেড়াও, তুমি সেখানে পড়াও, ছাত্রীদের ক্লাস নাও। রামকিঙ্কর যে সময় কাজ করেছেন সেই সময় যে অবস্থান, আর এখন তুমি যে শেখাচ্ছ, তুমিও সেই জায়গায় কাজ করছো, একই কাজ করছো, ভাস্কর্য তৈরি করো বা ভাস্কর্য শেখাও, তার মূল্যগত পরিবর্তন কি হয়েছে বলে তোমার চোখে পড়ে? সে তোমার সমস্ত বলছেন তখনকার যে পরিবেশ বা সেই সময়ের ভৌগোলিক যে অবস্থান শান্তিনিকেতনের ছিল, বা যে ধরনের আজকে আমরা পরিবর্তন দেখছি এখানে, যে সমাজের অগ্রগতির অনেক ধরনের দোকানপাট, আজকে হয়তো সেই সময় স্টেশন থেকে শান্তিনিকেতন আসছে অনেকটা অংশ ফাঁকা রাস্তার উপর দিয়ে আসতে হতো, এখন সেখানে ঘরবাড়ি কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। সেই জায়গা থেকে এখানকার পরিবেশ এত পাল্টেছে, কিন্তু ভেতরে শান্তিনিকেতনের যে কোর অংশটা, সেই জায়গাটা এখনো সেই রকমই আন্দাজ আছে। ছেলেমেয়েরা আজকে অধিকাংশই, যেটুকু আমি জানি, যে তারা ক্যাম্পাসের ভেতরে হোস্টেলে খুব কম থাকার চেষ্টা করে, তারা আশেপাশে অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে থাকছে। আগে যে একটা আশ্রমের মধ্যে থাকা এবং সবাই মিলেমিশে থাকা, সে যে ঘর থেকে আসুক না কেন, প্রত্যেকের যে নিচু নিচু ব্যাপারটাকে এক সমান ভাবে দেখার যে আশ্রমের ব্যাপারটা ছিল, সেইটা পরিবর্তন হয়েছে। কাজের দিক থেকে ছেলেমেয়েরা অনেক বেশি মানে আধুনিক যে আমাদের সামগ্রী রয়েছে সেইগুলো পেতে অনেক বেশি অ্যাডভান্স। কিন্তু আদার্স যে অ্যাক্টিভিটি গুলো হয়েছে, তখন যে স্বাধীনতা ছিল, যে ফ্রিডম ছিল কাজের, বা আমি শুরুতে এসে যেটুকু দেখেছি, আজকের বিভিন্ন কারণে বা আমাদের যে ন্যাশনাল একাডেমিক সিস্টেম, যেটা ইউজিসির তরফ থেকে যেসব ধরনের বাঁধন বেড়ে দেওয়া হয়েছে, সেমিস্টার সিস্টেম থেকে শুরু করে, এইগুলো শিল্প চর্চার ক্ষেত্রে খুবই, শিল্প বা সঙ্গীত আমি যতটুকু মনে করি ক্ষেত্রে খুবই একটা কঠিন এবং অসহনীয় জায়গা দাঁড়িয়েছে। ছেলেমেয়েরা কিছুটার মধ্যে ইনভলভ হতে হতেই তাদের পরীক্ষার সম্মুখীন হচ্ছে, যেটা গুরুদেবের একেবারেই ছিল না, যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে ওইভাবে, তাকে প্রতি মুহূর্তে পরীক্ষা দিয়ে দিয়ে বলো। আমরা প্রতি 6 মাস অন্তর ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছি। অনেক কিছু জিনিসগুলো ছেলেমেয়েদের শিখবে, স্বাধীনভাবে কাজ করা, আনন্দ করার যে জায়গাটা অনেকটা কমে গেছে, যার ফলে তাদেরও অনেক পরিবর্তন হচ্ছে, ভালো একটা করছে। আদার্স পারিপার্শ্বিক ব্যাপারগুলো তাদের মধ্যে এত বেশি ছাপ ফেলেছে, তারা কাজ থেকে দূরে সরে গেছে। একটা যদি জিজ্ঞেস করতে পারি, তাহলে কি আমরা এটা বলতে পারি যে রামকিঙ্কর যে সময় কাজ করেছেন, তারপর থেকে 1 বছর কেটে গেছে, সমাজগত পরিবর্তনের ফলে কাজের ধারার পরিবর্তন এবং সেটার মানুষের যে প্রভাব ফেলেছে, তার জন্যই কি আজকের এই অবস্থা? রামকিঙ্করের সময় যে সমাজ ছিল, এখন তো সমাজের পরিবর্তন, দেখো একটা সমাজের পরিবর্তন তো হবেই। আমাদের যেমন বয়স বাড়ছে, একটা গাছ যখন তাকে চারা পোতা হয়, সে আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যে পূর্ণাঙ্গ রূপ, তার আস্তে আস্তে বার্ধক্য আছে, ঠিক একটা মানুষের জীবন আছে, সমাজের যেতেও আছে, তো সেই পরিবর্তন তো হবেই। তাহলে কি এটা আমরা বলতে পারি যে সেই সময় সমাজের, এখনকার সমাজের মধ্যে তফাৎগত পরিবর্তনের কারণে তখন যে আবেগের পরিমাণ থাকতো একটা কাজের মধ্যে, এখন আবেগের থেকে বুদ্ধির পরিমাণ অনেক বেশি, বুদ্ধির প্রয়োগ অনেক বেশি,
তার জন্য হয়তো সেগুলো অনেক সময় ছোঁয় না, হৃদয়ে ছোঁয় না। সেটা কি ঠিক? প্রয়োগটা বেড়েছে, ছেলেমেয়েরা অনেক আজকালকার যে আধুনিক যে ডিভাইস গুলো এসছে তার সংস্পর্শে এসে তারা অনেক বেশি অ্যাওয়্যার হয়েছে। তারা এক মিনিটে বিশ্বের বিভিন্ন ঘটনা বা শিল্পকর্মের তারা স্বাদ পাচ্ছে, যেটা বিগত দিনে হয়তো বই বা কিছু ছবি যখন বা পুঁথি কিছু আসতো তার থেকে কিছু গ্লেন্স দেখে তারা অভিজ্ঞতা দিত। হ্যাঁ, এখন অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে, সেটাও একটা কারণ। সেই জন্য সুযোগ সুবিধার জন্য ছেলেমেয়েরা কাজ করছে যে তা নয়, বা তাদের আবেগ আছে নেই সেটাও বলা যায়, তাদের ইনভলভমেন্ট আছে। সমীরদাকে কিছু বলতে চাইছে। হ্যাঁ সমীরদা বলো। আমি যেটা বলতে চাইছি যে প্রথম কথা, যে আমার দৃঢ় বিশ্বাস সুমিতাবু যে কথাটা বলছে একদম ঠিক, আবেগের কথাটা বলছে। তো আবেগ শিল্পীদের আজও আছে, নেই হতে পারে না, কারণ আবেগ ছাড়া কোনো শিল্পী কোনো কাজ করতে পারবে না। তো কিন্তু সমস্যাটা হলো সেই আবেগকে গুরুত্ব দেওয়ার লোক এখন কম, যেটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন রামকিঙ্কর বেজকে। উনি ওনাকে পরিষ্কার রামকিঙ্কর বেজের কাজ যখন ভাঙার কথা হ্যান কথা, বা তখন রামকিঙ্কর বেজকে উনি ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন, তুই গোটা শান্তিনিকেতন ভরিয়ে দে, তুমি ভরিয়ে দাও, যেখানে তোমার ইচ্ছে তুমি কাজ করো। হ্যাঁ, এই যে ফ্রিডমটা, এবং রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে ইনি এমন একজন তরুণ যে যে যার মধ্যে ওই ক্ষমতা আছে। এবং সবচেয়ে বড় একটা দিক আমাদের খেয়াল রাখতে হবে যে তৎকালীন সময়ে ঠিক যে সময় অবধি প্রায় সেটা মেয়রলা আরো ভালো বলতে পারবেন, যে ভারতবর্ষের ভাস্কর্য বলতে গেলে আমরা মন্দির গাত্রের ভাস্কর্যগুলো বেশিরভাগ বুঝতাম, সেইখান থেকে নামিয়ে এনে, এবং সেটা দেবদেবী সংক্রান্ত হতে পারে বা মিথুন সংক্রান্ত হতে পারে, কিন্তু তার বাইরে সাধারণ মানুষের জীবন নিয়ে, অর্থাৎ রামকিঙ্কর বেজ যেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসছেন বাঁকুড়ার, এবং বীরভূমের যে সাঁওতালদের উনি দেখেছেন, তাদের সঙ্গে সঙ্গ করেছেন, এই যে সাধারণ মানুষকে তুলে আনলেন স্কাল্পচারের ভাস্কর্যের মাধ্যমে, এবং যেটা গোটা বিশ্বে সমাদৃত হলো, এটা একটা মারাত্মক দিক। এবং এটা রবীন্দ্রনাথের ওই উৎসাহ ছাড়া এটা কিছুতেই সম্ভব হতো না। আজকের দিনে সুমিতাবোরা যারা ভাস্কর্য করে, তাদেরকে কেউ যদি বলে, সুমিতাবোদা আছে, ওখানে ঝংকারদা আছেন, প্রচুর, এখানে কলকাতা শহরে প্রচুর স্কাল্পচার সারা ভারতবর্ষে আছে, তাদেরকে যদি সত্যি বলা হয় যে ভাই ইউ ডু ইউর ইমোশন হোয়াট এভার ইউ লাইক, তোমার কোনো আর্থিক সমস্যা নেই, বা তোমার করবে, পাগলের মতো করবে, কিন্তু সেইটা বোঝার লোকজন কমে যাচ্ছে। এবং যেহেতু তিনি রবীন্দ্রনাথ, যার পাণ্ডিত্য, যার ব্যাপারটা কমপ্লিটলি আলাদা, যিনি প্রতির একটা ঘাসের বিন্দুর মধ্যে কবিতা দেখেছেন, হ্যাঁ, এবং যিনি নিজে ছবি আঁকতেন, উনি সেইটা এনকারেজ করেছেন, এবং রামকিঙ্কর বেজ যার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং আরেকটা মারাত্মক দিক, যেটা রামকিঙ্কর বেজ কিন্তু কোনোভাবেই ওই স্কাল্পচার গুলো করার, উনি জানতেনও না ওই কাজগুলো কতদিন টিকবে, উনি সেটাকে পাত্তাই দেননি। উনি ধরে নিয়েছেন আমরা যেরকম মানুষ প্রকৃতির বলে আমাদের জন্ম হয়, আবার প্রকৃতিতে মিশিয়ে যায়, সেরকম উনি ধরে নিয়েছেন আমি ভাস্কর্য করছি ভাই, দুদিন পরে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, তার মধ্যে যতদিন দেখতে পারলো। এই যে একটা জায়গা, যে না আমি টেকনিক্যাল জায়গাটা আমি জানি না, আমার জানার দরকারও নেই, যেটা আমরা ভ্যান গগের পেন্টিং এ দেখতে পাই, উনি টেকনিক্যাল জায়গাটা জানতেন না, উনি চাপিয়ে গেছেন, এবং যার জন্য এটা একটা অন্য তীব্র একটা ইমোশনের প্রতিফলন ওনার কাজগুলোতে রয়েছে আমার মনে। এটা একদমই মানে সমিতার কথাটা একদমই ঠিক। ইমোশন সবারই আছে, আবেগ ছাড়া শিল্পী তো হয় না, কিন্তু আবেগ বোঝার লোকের সংখ্যা সত্যি এখন কমে যাচ্ছে। এটা আমরা যারা এর মধ্যে আছি তার প্রত্যেক দিন বুঝতে পারি, প্রত্যেকদিন কাজের পর আমরা বুঝতে পারি যে ব্যাপারটা কোথায় গন্ডগোল একটা হচ্ছে, কোথাও কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, যেটা আমরা হয়তো সবাই জানি কিন্তু আমরা সবসময় ডিসক্লোজ করতে পারি না। আচ্ছা, এই বিষয়ে মৃণালদার কাছে আমি আসছি একবার। মৃণালদা, আপনি যেখানে শেষ করেছিলেন রামকিঙ্করের যে জায়গা থেকে, তারপরে আপনি স্কাল্পচারের যে জায়গাটাতে আপনি শেষ করলেন, তারপরে আপনি একটু ওনার ছবি আঁকায় ঢুকছিলেন, সেটা যদি আপনি একটু বলেন। তারপরে ছবি আঁকার যে ধরন, বিভিন্ন রকম রং, ওনার কোন রকম নির্দিষ্ট রং তিনি পেতেন না, কখন খড়িমাটি গুলতেন, কখনো ঘাস ছিঁড়ে সবুজ রং করে দিতেন, কারণ ওনার কাছে রং ছিল না। ক্যানভাস দিয়ে উনি জল আটকাতেন, মানে মানুষটা মানে রামকিঙ্কর বেজ প্রকৃতির মধ্যে মিশে থাকতেন।
হ্যাঁ, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। আমি সমীরের কথার সূত্রেই বলি। সমীর রবীন্দ্রনাথের কথা বললেন। রবীন্দ্রনাথ তো রামকিঙ্করের কাছে বিরাট একটা প্রেরণা ছিল, কিন্তু রামকিঙ্করের যে প্রতিভা ছিল, ধরা যাক রামকিঙ্কর শান্তিনিকেতনে আসার সুযোগ পেলেন না, তাহলেও রামকিঙ্কর বাঁকুড়ায় বসে হয়তো একটা জায়গায় পৌঁছতেন তার ছবি ভাস্কর্য নিয়ে, কেননা বাঁকুড়ায় বসেই ওর বেশ সুনাম হয়ে গেছিল। কিন্তু উনি যে রামানন্দ চট্টোপাধ্যায়ের ইয়েতে প্রেরণায় যে শান্তিনিকেতনে আসার সুযোগ পেলেন, এটা ওর জীবনকে আমূল পরিবর্তন এনে দিল। যে সেখানে রবীন্দ্রনাথ এবং নন্দলাল এই দুই ব্যক্তিত্বের সংস্পর্শে এসে, কিন্তু উনি কিন্তু রাবীন্দ্রিক পরিমণ্ডলের মধ্যে থাকলেন না। শিবকুমার ওর বইতে একদম শেষ যে বাক্যটা বলেছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ। উনি বলেছেন he combined as it were a Dostoevskian commitment with a Tagorian equanimity and a faith in man. মানে দস্তায়েভস্কির ওই যে একটা প্রতিবাদী চেতনা, জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, এবং তার সঙ্গে রাবীন্দ্রিক যে সৌন্দর্য, এটার একটা সম্মিলন ঘটিয়েছিলেন কিন্তু রামকিঙ্কর। তো আমরা সুজাতার কথা আগে বলেছি, যে সুজাতা ভাস্কর্যটা যখন উনি করেছিলেন ওইখানে, তখন আজকে যে আমরা যে সমস্ত ইউক্যালিপটাস গাছ দেখি, ওটা কিন্তু তখন ওখানে ছিল না, ওটা অনেক ব্ল্যাঙ্ক ছিল। উনি ওই জায়গায় একটা ওই রকম একটা ভাস্কর্য করলেন। সেই ভাস্কর্যটা করার পর নানান নিন্দা, সকলে নিন্দা করতো। শান্তিনিকেতন একটা অদ্ভুত জায়গা, ওখানকার ওই মানুষগুলো আমি মাঝে মাঝে অবাক হই, ওই রাবীন্দ্রিক একটা পরিমণ্ডলের মধ্যে থেকেও তাদের কিন্তু রুচি তৈরি হয়নি। সুতরাং ওই কাজটা নিয়ে নানা নিন্দা টিন্দা হলো। তা একদিন রবীন্দ্রনাথ সকালে বেড়াতে এসে ওইটা দেখে ফিরে গেলেন। ফিরে গিয়ে উনি রামকিঙ্করকে ডেকে পাঠান। তখন সবাই ভাবলে এবার খুব বকে দেবে রামকিঙ্করকে, এই সমস্ত আজে বাজে কাজ করবে। রামকিঙ্করকে বললেন যে তুই ওই কাজটা করেছিস? বললো হ্যাঁ। উনি ভয়ে ভয়ে তো বললেন হ্যাঁ। বললো তুই ওরকম কাজ দিয়ে সারা শান্তিনিকেতন ভরে দে। তো ওই যে উৎসাহটা উনি পেলেন রবীন্দ্রনাথের কথায়, ওটা ওর কাছে একটা বিরাট প্রেরণা ছিল। এবং শান্তিনিকেতনের কলা ভবনের যে ঐতিহ্য, তার সঙ্গে কিন্তু রামকিঙ্কর সেই ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ রইলেন না। কলা ভবনে নন্দলাল তেল রঙে আঁকাটাকে নিষেধ করেছেন, তেল রঙে আঁকতেন না, কিন্তু রামকিঙ্কর তেল রঙে কাজ করতেন। প্রথমে লুকিয়ে লুকিয়ে করতেন, তারপর প্রকাশ্যে করতেন, কিন্তু নন্দলাল ওকে বাধা দেননি, কারণ নন্দলাল জানতেন ওর মধ্যে এমন একটা প্রতিভা আছে যেটাকে কোনোভাবে চেপে রাখা যাবে না। তো ওইখান থেকে উনি ইয়েতে কাজ করেছেন, তেল রঙে কাজ করেছেন, জল রঙে কাজ করেছেন, এবং পাশাপাশি ভাস্কর্যটাকে উনি পরবর্তীকালে করেছেন। কাজেই রামকিঙ্করের প্রতিভা একদিকে যেমন ছবিতে, আরেকদিকে ভাস্কর্যে। তো রবীন্দ্রনাথ কলা ভবন তৈরি করেছিলেন 1919 সালে, এবং তারপর তিনজন শিল্পীকে আমরা দেখি ওর থেকে উঠলেন, একজন নন্দলাল, একজন বিনোদ বিহারী মুখোপাধ্যায়, একজন রামকিঙ্কর। এই যে একটা ধারা তৈরি হলো, যেটার মধ্যে রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন, তার বিশ্বভারতী বা কলা ভবন শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা সারা পৃথিবীর ঐতিহ্যকে আত্মীকৃত করবে, একসঙ্গে করবে। রামকিঙ্কর এবং বিনোদ বিহারী এই কাজটা করে গেছেন তাদের ইয়ের মধ্য দিয়ে, ভাস্কর্য, রামকিঙ্করের ভাস্কর্য এবং চিত্রকলার মধ্যে। রামকিঙ্কর তার ইয়ের পরে, সুজাতা করার পরে পরবর্তী যে তার যে জীবনের যে প্রধান একটা দিকচিহ্ন নির্দেশকারী ভাস্কর্য করলেন, যেটাকে আমরা বলি সাঁওতাল পরিবার, 1938 সালে করলেন। সর্বদা যদি সাঁওতাল পরিবারটা দেখানো যাবে, সাঁওতাল পরিবার, হ্যাঁ, সাঁওতাল পরিবারটা আমরা দেখব। উনি ওই একটা ওপেন ফিল্ডের মধ্যে সাঁওতালদের নিয়ে একটা সাঁওতাল পরিবার যাচ্ছে আর কি, সেই ভাস্কর্য। এবং এই যে সাঁওতালদের মধ্যে যে সাঁওতালদের উনি শান্তিনিকেতনে এসে দেখেছেন, এবং তার যে আদিবাসী একটা ঐতিহ্য, তাদের যে নিয়ে কাজ করলেন, এইটা ভারতীয় ভাস্কর্যে একটা নতুন, এইটা না, এটা সাঁওতাল ইয়ে নয়, এইটা নয়, এটা কলের বাসী ভাস্কর্যটার নাম। এটা ঠিক আছে, এটা সাঁওতাল পরিবার নয়, এটা পরে করেছে, অসামান্য ভাস্কর্য কলের বাসী।
তো তো সাঁওতাল পরিবার, কলের বাসি, এই যে ভাস্কর্যগুলো, এইগুলো কিন্তু আমাদের ভারতীয় ভাস্কর্যের এক একটা মাইলস্টোন, এক একটা নতুন দিক চিহ্ন তৈরি করেছে। এটা কিন্তু রামকিঙ্কর করেছিলেন। তো হ্যাঁ, দেখি সাঁওতাল পরিবারটা যদি দেখা যায়, দেখানো যাচ্ছে, বা যদি কলের বাসি আমরা দেখি, এটা পরে করেছিলেন। এই কলের বাসিটা নিয়ে যদি আমরা ইয়ে করি, এই যে সাঁওতাল পরিবার, এই যে সাঁওতাল পরিবার, একজন সাঁওতাল স্বামী স্ত্রী, তারা বাচ্চাটিকে নিয়ে কাজের সন্ধানে যাচ্ছে। এই যে ভাস্কর্যটা, এর যে ফর্ম, এর মধ্যে কিন্তু রামকিঙ্কর মেলাতে পেরেছেন আমাদের আদিবাসী যে শিল্প এবং তা আদিবাসী জীবন, এবং তার সঙ্গে খানিকটা পাশ্চাত্য ভাস্কর্যের, পাশ্চাত্য যে আধুনিকতাবাদী ভাস্কর্য, তার যে ফর্ম, এইটাকে উনি করেন। এবং এটার যে বৈশিষ্ট্য, তখন তো শান্তিনিকেতনে তখন টাকা পয়সা ছিল না, নতুন ভাস্কর্য করার জন্য যে অর্থনৈতিক অবস্থা ছিল না। উনি তাই কি করলেন, সুজাতে শুরু করেছিলেন যে ওই খোয়াই অঞ্চলে প্রচুর পাথর পাওয়া যেত, মানে ইয়ে টুকরো টুকরো কুচো পাথর, সেইগুলো এনে 2 বস্তা সিমেন্ট উনি পেয়েছিলেন, কলা ভবন থেকে পেয়েছিলেন। ওই সিমেন্ট দিয়ে ওইটাকে মিশিয়ে উনি ওইটা কিন্তু ধীরে ধীরে করলেন। এই যে মানে মাধ্যম, ভাস্কর্যের মাধ্যমকে যে নিজের অভাবটাকে জেনে, ওই যে অত্যন্ত পরিমিত অর্থনৈতিক সঙ্গ দিতে যে একটা কাজ করা যায়, উনি এই সাঁওতাল পরিবারে সেটাই দেখেন। সাঁওতাল পরিবারের আরেকটা বৈশিষ্ট্য সেটা যে কত কম খরচে, কত কম আয়োজনে ওই একটা কাজ করা যায় আর কি। নন্দলাল এসে দেখতেন, সারাদিন ধরে দেখতেন রামকিঙ্কর কাজ করছে। এবং অন্য একটা ক্ষেত্রে বলেছেন, দেখেছিস হাতের কি ডেক্সটেরিটি, কিরকম ভাবে কাজ করতে পারে, এইটাকে খুব পছন্দ করতেন। এবং এই যে সাঁওতাল পরিবার ভাস্কর্যটা, এটাও রামকিঙ্কর আগে করে দিয়েছেন, তারপর উনি দিল্লি চলে যান, দিল্লি মডেল স্কুলে টিচার হয়ে যান, এবং ওইখানে উনি একটা সরস্বতীর ভাস্কর্য করেছেন 1933 সালে। সেটাকে বলা হয় ওর প্রথম এনভায়রনমেন্টাল স্ট্রাকচার। ওই স্কুলের বাইরের দেয়ালে উনি করেছিলেন 1933 সালে। তারপর 6 মাস থেকে উনি আবার ফিরে আসেন, এবং তখন ওই যে সাঁওতাল পরিবারটা উনি করে গেছিলেন, তখন ওটা নষ্ট হয়ে যায়, তখন নন্দলাল ওটাকে আবার ঠিকঠাক করে রেখে দিয়েছিলেন, এবং উনি আসার পর ওইটা ওকে দিয়েছেন, যে তখন ওই মানে ম্যাকেটটা থেকে উনি পরে এই ভাস্কর্যটা করেছেন। সুতরাং সাঁওতাল পরিবার হচ্ছে আমাদের আধুনিক ভাস্কর্যের পরিবার ইতিহাসে একটা আধুনিকতাবাদী ভাষা, একটা দিক চিহ্ন, যেটা থেকে একটা নতুন দিক খুলে গেল আমাদের ভাস্কর্যে। তারপরে আর রামকিঙ্করকে ফিরে তাকাতে। আমি এখানে প্রশ্ন অবতারণা করবো, সেটা হচ্ছে যে যখন উনি রবীন্দ্রনাথের করলেন। শুভ, 1 মিনিট শুভ। বলতে চাইছি। হ্যাঁ শুভ, বলবো? বলো 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 সন্ধ্যা, বলো। মৃণালদা যে দুটো কাজের কথা বললেন, মানে অসাধারণ দুটো কাজ, এটা আমরা সবাই জানি, এবং মৃণালদা একদম সঠিক বলেছেন। এইটার প্রসঙ্গে একটা ঘটনা আমি জানি, সেটা একটু জানাতে চাই যারা এই প্রোগ্রামটা দেখছেন। মৃণালদা হয়তো জানেন যে কলের বাসিটা যখন তৈরি করেন, তো একদিন সারাদিন গরমের মধ্যে রোদে কাজ করেছেন, করে সন্ধ্যেবেলা উনি ওনার সেবন করেছেন, করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নন্দলাল বসুর কাছে এসছেন। মানে গুরু শিষ্যের যদি সম্পর্কটা ঠিক হয়, এবং যেমন গুরু তেমন যদি শিষ্য হয়, যেমন শিষ্য তেমন যদি গুরু হয়, যোগ্য গুরু হয়, কি হতে পারে তার ফল হলো এই কলের বাসি। কেন? উনি কাঁদতে এসছেন, তো নন্দলাল বলছেন, তো কি হয়েছে, এরকম করছিস কেন? না স্যার, না মাস্টারমশাই, আমার এই কাজটাতে কিছুতেই আমি যে স্পিডটা ধরতে চাইছি সেটা হচ্ছে না। তখন প্রায় সূর্য ডোবার সময়, কিছুতেই হচ্ছে না, কিরকম স্ট্যাটিক মনে হচ্ছে। নন্দলাল বোস গেছেন কাজটার কাছে গেছেন, ওনাকে নিয়ে গিয়ে দেখা যাবে ওই ফিমেল ফিগারটার মুখটাকে না এরকম ঘোরানো, অর্থাৎ নন্দলাল বসু তখনও তো কাঁচা কাজটা ধরে এরকম ঘুরিয়ে দিয়েছিলেন, আর রামকিঙ্কর চিৎকার করতে শুরু করেছিলেন, গুরুদেব আমি পেয়ে গেছি, এই যে আমার স্পিডটা চলে আসলো।
তো এইটা এত ইন্টারেস্টিং, আমি একজন দেখাই, ছবিটা দেখাই অন স্ক্রিন, তাহলে সুবিধা হবে। আমি ছবিটা অন স্ক্রিন দেখাই। এই যে একটা মাথা ঘুরে আছে, দেখো ঘাটটা ঘোরানো, ডাবল ক্লিক করো ওটার উপরে, জুম হয়ে যাবে, ডাবল ক্লিক করো। হ্যাঁ, এই জিনিসটা নন্দলাল বোস এই মাথাটাকেই ঘুরিয়ে দিয়েছিলেন নন্দলাল বোস। আরেকটা গল্প আছে, সেটা আমি বলছি। হ্যাঁ মৃণালদা বলুন, এইগুলো মানুষ হ্যাঁ হ্যাঁ, আরেকটা গল্প ভালো লাগে। পেছনে ওই যে ছেলেটা, ওটা আগে ছিল না, ওই শাড়িটা উঠছে, এখন রামকিঙ্কর সমস্যায় পড়লেন, অত ভারী সিমেন্ট ওটাকে রাখবেন কি করে, তখন ওই ছেলেটাকে ওখানে দিলেন, ওই ছেলেটার হাতটা ওই শাড়িটা ধরে আছে। কাজেই ভাস্কর্যে যা হয় সেটা যে তার পেছনে অনেক টেকনিক্যাল এবং বাস্তব কারণ থাকে আর কি। এইটাই। এখানে আমি যে প্রশ্নটা তখন করছিলাম, মানে ভাবছিলাম বলবো আপনাদের সবাইকে, সেটা হচ্ছে যে যখন রামকিঙ্করকে রবীন্দ্রনাথের মুক্তি করেন, তখন 1941 সালে রবীন্দ্রনাথ চলে যান। 40 সালে যখন সেটা বসানো হয় তার মোল্ড করে, তখন তৎকালীন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন যে এটা হয়নি, এটাকে রিপ্লেস করতে হবে। তো সেইটার সময় রামকিঙ্কর তো ভীষণই খেপে যান, বলেন তো আমি তো বসাতে বলিনি, ভেঙে ফেলতে বলেন। এবং সেই সময় সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেকেই তার রামকিঙ্করের সঙ্গে দাঁড়িয়ে যান এবং ব্যাপারটা তখনকার মতো ধামাচাপা পড়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে রামকিঙ্কর যে রবীন্দ্রনাথের মূর্তি করেছেন, আমি এখনই দেখাবো, এইটার সঙ্গে তো আমরা তো জানি, আমরা সবাই শিখে এসেছি পোর্ট্রেট বাণী বহু মিলিয়ে দেওয়া নয়, তার মধ্যে সেই মানুষটার স্পিরিট, মানুষটার চরিত্র, মানুষটার ক্যারেক্টার সম্পূর্ণভাবে থাকতে হবে। আমি এখানে সমিতাভ এবং মৃণালদা তিনজনকেই বলবো, আমি ছবিটা দেখাবো, আপনারা একটু ছবিটা নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন, কি ভেবেছেন সেটা একটু বলবেন। আমি ছবিটা শেয়ার করছি, এটা আমার কাছে অনেকেরই প্রশ্ন, এটা রামকিঙ্করের রবীন্দ্রনাথ নিয়ে। মৃণালদা, প্রথমে আপনি একটু বলুন এই বিষয়টা নিয়ে কেন তখন কন্ট্রোভার্সি হলো। এটা তো আমার মনে হচ্ছে যথেষ্ট মানে ভীষণ স্পিরিটেড একটা স্কাল্পচার। এই যে ভাস্কর্যটা, হ্যাঁ, এটা 1941 সালে করা, রবীন্দ্রনাথের মৃত্যুর কিছু আগে। আর একটা ভাস্কর্য আছে দেখবেন, ওটা 1938-এ করা। ওটা কি পাশাপাশি রাখা যায়? ওটা কি আছে? ওই যে চোখ দুটো বেরিয়ে আসছে। হ্যাঁ, পাশাপাশি হয়তো পারবো না, কিন্তু আমি ওটাকে আনতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ওইটা নিয়েই বলি, ওইটা পরে দেখা হলে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে শুভদা, ওই ছবিটাও আমরা দেখাবো, ওই ছবিটা একটু রেডি করো। আচ্ছা ঠিক আছে, এটা আপনি বলুন, আমি ওটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, এই যে ভাস্কর্যটা উনি 1941 সালে করেছিলেন। রবীন্দ্রনাথ তখন খুব অসুস্থ এবং এন্ড্রুজ মারা গেছেন, উনি খুব দুঃখে বা একটা হয়ে আছেন। তখন এই ভাস্কর্যটা ওই ওর যে ওই দুঃখ, ওর যে ওই ভেতরের যে বিষাদ, সেইটা পুরো অভিব্যক্তির মধ্যে ফুটে উঠেছে। তখন এই ভাস্কর্যটা উনি করেছিলেন রামকিঙ্কর। এবং আরেকটা, রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে একটা কাজ করেছিলেন। রবীন্দ্রনাথ বললেন ঠিক আছে তুমি করো, কিন্তু ওই ক্যালিপার দিয়ে মাপা যাবে না। বললেন আমি কিচ্ছু করবো না। তখন উনি একটা কাজ করেছিলেন, কিন্তু সেইটা ওর নিজের পছন্দ হয়নি বলে ওটাকে উনি নষ্ট করে ফেলেন। তারপরে এই ভাস্কর্যটা করেন, এটা ওর বিখ্যাত ভাস্কর্য। এর মধ্যে রবীন্দ্রনাথের ওই এই যে সেটা যে সেই সময় যখন রবীন্দ্রনাথ তার ভেতরের পুরো যে আবেগ, সেটা নিয়ে ছবি এঁকে যাচ্ছেন অজস্র ধারায়, এবং সেই ছবির মধ্য দিয়ে ওর ভেতরের সেই যে দুঃখ বিষাদ সেগুলোকে প্রকাশ করছেন, এবং তারই একটা অভিব্যক্তি এইখানে কিন্তু ধরা রয়েছে। এবং এটা আমরা পরবর্তীকালে জানি যে ওটা ওই ইয়েতে হাঙ্গেরিতে ইয়েতে বসানো হয়েছিল, পরে উনি বিতর্ক হয়। আমাদের এখানকার একজন মন্ত্রী বলছিলেন এইরকম ভাস্কর্য কেন থাকবে, এবং রবীন্দ্রনাথের স্নেহধন্যা একজন নারী, তিনি ওটাকে সমর্থন করেছিলেন। আলটিমেটলি ওটা ওখান থেকে পরে বসানো হয়েছে। এই ভাস্কর্যটার মধ্যে রবীন্দ্রনাথের ওই বিষাদটাকে ধরা হয়েছে। সুতরাং এটা নয় মানে আমরা আধুনিক যুগে বা মানে মডার্নিস্ট পিরিয়ডে একটা পোর্ট্রেট স্কাল্পচারে মুখটা যে ঠিক মুখের মতো হবে
সেটা নয়, তার মধ্য দিয়ে তার ভেতরের ব্যক্তিত্বটা প্রকাশ পাচ্ছে। এবং এই এই কাজটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সেই ব্যক্তিত্বটা এমন ভাবে পরিস্ফুট হচ্ছে যে এটা আজকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ পোর্ট্রেট স্কাল্পচার হিসেবে গণ্য হওয়ার যোগ্য। এই আর কি। সমীর দা, এই কাজটা সম্ভবত বুদাপেস্টে ছিল, হাঙ্গেরি। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা যে আমাদের ভাবতে হবে যে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে কতগুলো খালি মৃত্যু দেখেছেন নিকট আত্মীয়দের, খালি নিকট আত্মীয়দের কতগুলো মৃত্যু দেখেছেন, যেগুলো আমরা ওনার লেখাতে বারবার পেয়েছি। এবং রবীন্দ্রনাথকে যারাই এঁকেছেন তৎকালীন সময় হয় একটা প্রোফাইল করেছেন, অধিকাংশটাই আমরা যা দেখা যায়। হ্যাঁ, রবীন্দ্রনাথের আউটার যে রূপটা ধরার চেষ্টা করেছেন, রামকিঙ্কর বেজ ওয়াজ দ্য ফার্স্ট আর্টিস্ট যিনি রবীন্দ্রনাথের ভেতরকার রূপটাকে ধরার চেষ্টা করেছিলেন। এবং আমাদের দেশের যে রাজনৈতিক নেতা যারা বিরোধিতা করেছিলেন, আমি খালি একটা কথা বলি, সেটা আজ অব্দি হয়ে চলেছে যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে, শুধু শিল্পের ক্ষেত্রে নয়, পরীক্ষা দেন MA পাস, পরীক্ষা নেন হলো ক্লাস 2 ফেল। অর্থাৎ সেই রাজনৈতিক নেতারা ঠিক করেন কোন মূর্তিটা বসবে এবং তারা ঠিক করেন কোন স্কাল্পচার করবেন। আমাদের সর্বনাশটা সেখানেই হয়ে যায় যে আমাদের কোনো কমিটি নেই গোটা স্টেটে বা আমাদের সিটিতে, যে সিটি আর্কিটেক্ট বলে যে একটা টিম থাকে, যে শহরটা কিভাবে সুন্দর হয়, তার মধ্যে আর্কিটেক্টরা থাকেন, পেইন্টাররা থাকেন, স্কাল্পচাররা থাকেন, ইঞ্জিনিয়াররা থাকেন, সেরকম কোনো টিম নেই। যার জন্য এগুলো ঠিক করেন রাজনৈতিক নেতারা, যারা যখন ক্ষমতায় থাকেন, এবং তাদের অনেক বিষয়ে নিশ্চয়ই জ্ঞান আছে, রাজনীতি সম্পর্কে, মানুষকে কিভাবে ঠকানো যায় সেগুলো সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু শিল্প সংস্কৃতির ক্ষেত্রে খুব কম মন্ত্রী বা রয়েছেন বা ছিলেন বা আগামী দিনেও আসবেন, খুব কম, যাদের নাকি এই সমস্ত একটা জ্ঞান আছে, যার ফলে হয় যে ভালো ভালো জিনিসগুলো আমাদের দেশ থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা কলকাতা শহরে দেখেছি কত ভালো ভালো স্কাল্পচার ব্রিটিশদের করাও আছে, কত ভালো ভালো স্কাল্পচার করা গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে হেরিটেজের নামে, ওখানে কাক পক্ষী বসে এবং স্কাল্পচার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের একটা দুঃখের জায়গা এবং ভারতবর্ষের রাজনীতিতে এগুলো, এবং আমি বলতে পারি তাও তো আমি মনে করব যে রামকিঙ্কর বেজকে দিয়ে সঠিক একটা অন্তত জওয়াহরলাল নেহরু না ইন্দিরা গান্ধী ওই পিরিয়ডটা মোটটা ওনারা করেছিলেন, যে যক্ষযক্ষীটা বসিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের সামনে দিল্লিতে, এবং সেইটা রামকিঙ্কর বেজের মতো মানুষকে ট্যাকেল করা, সে যে কত টাফ একজন শিল্পীকে, সেটা যারা করিয়েছেন তাদেরকে স্যালুট করতে হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে অতীত থেকে এখন অব্দি যে সমস্ত সরকারের দ্বারা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, অধিকাংশটাই বাজে। এটা আমার কথা নয়, এটা খোদ রামকিঙ্কর বেজের কথা। হ্যাঁ, নেতাজি মূর্তির জন্য ওকে দেওয়া হয়েছিল, উনি ম্যাকেটও করেছিলেন, পরে ওটা নিয়ে কাজে, কিন্তু ওটাতে অ্যাপ্রুভ করলো না। যাকে সৌরত এখানে আরেকটা কথা আমি বলবো, যেটা এখানে আমি আমাদের শিল্পী বন্ধু দেবরাজ গোস্বামী, দেবরাজ বাবু আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উনি একটা খুব সুন্দর কথা লিখেছেন। আজকের প্রেক্ষিতে আমার মনে হয় কথাটা আমাদের সবারই ভাবা উচিত, হয়তো আপনারা সিনিয়ররা সেটা ভাবেন, আমাদেরও ভাবা উচিত। সেটা হচ্ছে যে উনি লিখছেন যে আমাদের আজকে যে শিল্পের সমস্যা যেটা তৈরি হচ্ছে, আমরা রুট থেকে সরে যাচ্ছি বলে, আমাদের নিজেদের রুট থেকে আমরা সরে যাচ্ছি। এটা আমি দেখলাম এক্ষুনি স্ক্রোল গেল, আমি সম্পূর্ণ দেবরাজ গোস্বামীর সঙ্গে একমত। সত্যি হয়তো আমরা রুট থেকে সরে যাচ্ছি, যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের রুট কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের দাঁড়িয়ে থাকার জায়গাটা না দেখে না শুনে বিদেশি কপি করা কিন্তু আমাদের জায়গা নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আজকে এই যে অনুষ্ঠানটা আমরা করছি, সমীর দা আছেন, মৃণাল দা আছেন, সুমিতাভ দা আছেন, এরা প্রত্যেকেই শিল্পের সঙ্গে বহুদিন যুক্ত, এবং আমরা এদের থেকে অনেক কিছু শিখেওছি। আমার খুব ভালো লাগছে, আমরা প্রায় প্রথম পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং সব থেকে ভালো লাগলো আজকে মৃণাল দা তার তত্ত্বগত দিকটা আলোচনা করলেন, সমীর দা খুব সুন্দর করে রামকিঙ্কর বেজের মজার দিকগুলো, যেটা আমরা খুব কম জানতাম, মানুষটার রক্ত মাংসের রামকিঙ্কর বেজ, তিনি কি তার কি মানে জীবনচর্যার কিছু দিক, এবং সুমিতাভ দা তার ভাস্কর্যের কিছু টেকনিক্যাল পার্টস বা কিছু জিনিসপত্র আমাদের বললেন। তো আমাদের খুব ভালো লাগলো। আমরা প্রত্যেককেই ভীষণভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মৃণাল দা, সমীর দা এবং সুমিতাভ দাকে। এখানে আমরা একটা
প্রকাশ দাস একজন আমাদের খুবই নামকরা, উনি রামকিঙ্কর বেশকে নিয়ে বহুদিন ধরে গবেষণা করেছেন এবং উনি এসব নিয়ে বহুদিন ধরে শিল্প নিয়ে কাজকর্ম করছেন, তাত্ত্বিক মানুষ। উনি আসতে পারেননি অনলাইন, উনি কিছু কথা বলে পাঠিয়েছেন, ভিডিও করে পাঠিয়েছেন রামকিঙ্কর বেশ সম্পর্কে, ওনার কাজ সম্পর্কে। ওনার সঙ্গে ওনার বেশ ভালো আলাপ ছিল, যাতায়াত করতেন, অনেক ছবি তুলেছেন, অনেক কথা লিখেছেন, দুজন একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন রামকিঙ্কর বেশের সঙ্গে। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চলে যাচ্ছি প্রকাশ দাসের কথায়, যেখানে উনি আমাদের বেশ কিছু কথা বলেছেন রামকিঙ্কর বেশ সম্পর্কে, যা আমাদের ঋদ্ধ করবে। অবশ্যই আমি সবাইকে আবারও আমাদের আয়োজকদের পক্ষ থেকে শ্রী সমীর রাইজ, শ্রী সুমিতা গোপাল, শ্রী মৃণাল ঘোষ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই ডাকে সাড়া দেওয়ার জন্য এমন একটি সন্ধ্যায়। আর আমরা এই প্রথম পর্বের অনুষ্ঠানের শেষের আগে আমরা বিশিষ্ট গবেষক এবং সম্পাদক, যেমন বললেন শুভদা, শ্রী প্রকাশ দাসের বক্তব্য শুনবো। উনি মানে দীর্ঘদিন রামকিঙ্কর বেজের সঙ্গে সান্নিধ্য পেয়েছেন, দীর্ঘদিন ওনার কাছ থেকে সান্নিধ্য পেয়েছেন। ওনার একটি বই আছে রামকিঙ্কর বেজকে নিয়ে এবং সম্পাদিত সংখ্যাও আছে তার লিটল ম্যাগাজিন থেকে প্রকাশ দাসের। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি ছোট্ট কথা বলতে চাই। দেখুন, প্রযুক্তির সহায়েই আমরা অনুষ্ঠান করছি এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে। সাউন্ডের একটু গন্ডগোল আজকে সামগ্রিকভাবেই আছে আমরা জানি, কিন্তু প্রযুক্তির সমস্তটা তো আমাদের হাতে নেই। তাই একটু যে বিভ্রাট ঘটছে তার জন্য আমরা দর্শকদের কাছে আয়োজকদের পক্ষ থেকে আমি এবং শুভদা, আদ্বৈত এবং তান্ত্রের পক্ষ থেকে মার্জনা চেয়ে নিই। এবং আমরা যারা এই অনুষ্ঠানে উপস্থিত তারা ভৌগোলিক ভাবে বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে প্রযুক্তির মাধ্যমে কানেক্ট হয়েছি। এইটুকু আমাদের সঙ্গে একটু প্লিজ থাকবেন, আমাদের একটু পাশে থাকবেন। আমরা প্রকাশ দাসের বক্তব্য শুনবো এবং তার শেষ এবং প্রকাশ দাসের বক্তব্য দিয়ে আমাদের প্রথম পর্ব শেষ হবে। রামকিঙ্কর জন্মগ্রহণ করেন বাঁকুড়ার এক অতি দরিদ্র পরিবারে 1906 সালের 25 মে। 1925 সালে লখনৌ নিখিল ভারত শিল্প প্রদর্শনীতে রামকিঙ্কর পাচ্ছেন রূপোর পদক এবং তার পাশাপাশি অধ্যক্ষ নন্দলাল কলাভবনে তিনি পাচ্ছেন সোনার পদক। অতএব এর থেকে বোঝা যায় শিল্পী হিসেবে তিনি প্রায় এক প্রকার তৈরি হয়েই কলাভবনে এসেছিলেন। রামকিঙ্কর হলেন আমাদের ভারতবর্ষের প্রথম একজন সৃষ্টিশীল ভাস্কর্যের যে বিমূর্ততা, সেই বিমূর্ততার প্রথম প্রবর্তক কিন্তু রামকিঙ্কর। 1940 সালে গেস্ট হাউসের সামনে যে ভাস্কর্য করেন রামকিঙ্কর, যার নাম ল্যাম্পস্ট্যান্ড বা দীপস্তম্ভ, সেই দীপস্তম্ভই হচ্ছে ভারতবর্ষের প্রথম বিমূর্ত ভাস্কর্য কলা। কথা প্রসঙ্গে একবার পরিতোষ সেন বলেছিলেন যে রামকিঙ্কর ভাস্কর হিসেবে তার শ্রেষ্ঠতা কতখানি। সঙ্গে সঙ্গে তিনি এটাও প্রশ্ন করেছিলেন, রামকিঙ্করকে কি আমরা শুধুমাত্র ভাস্কর হিসেবেই দেখব, না চিত্রকর হিসেবেও তাকে আমরা সমানভাবে মর্যাদা দেব? কারণ ভাস্কর্য এবং চিত্রকলা দুটি ক্ষেত্রেই রামকিঙ্কর কিন্তু তার বিশিষ্ট অবদান রেখে গিয়েছেন। যেমন শান্তিনিকেতনে রামকিঙ্কর তেল রং মাধ্যমে প্রথম কাজ শুরু করেন। তার আগে যদিও 1923 সালে তেল রং নিয়ে কিছু চর্চা হলেও সেই চর্চা বেশি দূর এগোয়নি। এই মাধ্যমটির একজন সফল রূপকার হিসেবে রামকিঙ্করের কথা আমরা প্রথমেই নিয়ে আসবো। 1937 সালে তিনি এই মাধ্যমে তার প্রথম বিশিষ্ট কাজ করেন লেডি উইথ ডগ বা সমাজসী। এইরকম একজন সৃষ্টিশীল প্রতিভাধর শিল্পী রামকিঙ্করকে কি আমরা ঠিকমতো লালন করতে পেরেছি, এই প্রশ্নটা এসে যায়। কারণ রামকিঙ্করের মৃত্যুর ঠিক পরেই এক স্মৃতিচারণায় কেজি সুব্রমণিয়াম বলেছিলেন যে আমাদের দুর্ভাগ্য এইরকম একজন প্রতিভাধর শিল্পী ভারতীয় শিল্পকলার রঙ্গমঞ্চ থেকে দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর
খুব অল্প দিন আগে 1979 সালের নভেম্বর মাসে তৎকালীন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী একবার হাঙ্গেরি পরিদর্শনে যান। সেখানে হাঙ্গেরির বালাতন হ্রদের তীরে রামকিঙ্করে একটি ভাস্কর্য আছে, মূর্ত ভাস্কর্য। সেই ভাস্কর্য হচ্ছে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ওই বালাতন হ্রদের তীরে একটি বৃক্ষরোপণ করেছিলেন। সেই বৃক্ষের নিচে রামকিঙ্করের সেই ভাস্কর্য 1941 সালে স্থাপিত হয় এবং এটি রামকিঙ্কর দুটি ভাস্কর্য করেছিলেন। 1941 সালে রবীন্দ্রনাথের ঠিক মৃত্যুর আগে এই ভাস্কর্য করেন এবং 1938 সালে আরেকটি ভাস্কর্য করেন, সেটি একটি বিমূর্ত। এই 1941 সালের ভাস্কর্যটি তার একটি ব্রোঞ্জ কাস্টিং হাঙ্গেরির বালাতন হ্রদের তীরে আছে। তা যতীন চক্রবর্তী ওই রামকিঙ্করের করা রবীন্দ্রনাথের ভাস্কর্যটি তিনি ঠিক অনুধাবন করতে পারেননি। ওটি দেখার পর তিনি বললেন যে ওই ভাস্কর্যটি সরিয়ে একজন ভালো ভাস্করের রবীন্দ্রনাথের মূর্তি আমরা ওখানে বসাবো। সেই সময় কিন্তু যথেষ্ট বিতর্কের অবতারণা হয় এবং সত্যজিৎ রায়ের মতো মানুষ, প্রখ্যাত শিল্প বিশেষজ্ঞ, ঐতিহাসিক নিহাররঞ্জনের মতো মানুষ এগিয়ে আসেন এবং প্রতিবাদ করেন যে রামকিঙ্করের মতো একজন ভাস্করের ভাস্কর্যকে সরিয়ে অন্য ভাস্করের রবীন্দ্রনাথের মূর্তি বসানোর এটা প্রতিবাদ করেন। এই প্রতিবাদের ফলে কিন্তু ওই মূর্তি অপসারণ থেকে মন্ত্রী মহোদয় সরে আসেন। এর থেকে প্রমাণ হয় বা এর থেকে আমরা জানতে পারি মৃত্যুর আগে রামকিঙ্কর খবরের কাগজে হেডলাইন হয়েছিলেন একজন যথার্থ শিল্পী হিসেবে নয়, তার এই ভাস্কর্যের অপসারণের জন্য তিনি খবরের কাগজের সংবাদ হিসেবে উঠে আসেন। শান্তিনিকেতনের নাট্যঘরের বার্থ অফ ফায়ার, যেমন কলকাতার শ্যামবাজারের নেতাজি ভাস্কর্যের জন্য তিনি একটি ম্যাকেট বা খসড়া ভাস্কর্য মূর্তি জমা দিয়েছিলেন, সেটিও অনুমোদিত হয়নি। যদি সেটি আজকে কলকাতার বুকে থাকতো তাহলে একটা অনন্য উদাহরণ হিসেবে, ভাস্কর্যের একটি অনন্য উদাহরণ হিসেবে থাকতো। এছাড়াও শেষের দিকে 1977 সাল নাগাদ রামকিঙ্করের আরেকটি ভাস্কর্য, পরিবেশী ভাস্কর্য শান্তিনিকেতনের উন্মুক্ত প্রান্তরে করার কথা ছিল। সে ভাস্কর্যটির নাম হচ্ছে ওয়ে টু কঙ্কালীতলা বা কঙ্কালীতলার পথে। সেটিও কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুমোদন পায়নি। অতএব এরকম একটা প্রতিভাকে আমরা কিন্তু ঠিকমতো লালন করতে পারিনি। আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব ছোট ছোট কাগজ, যেগুলোকে আমরা লিটল ম্যাগাজিন বলি, এরকম অসংখ্য লিটল ম্যাগাজিন কিন্তু তারা রামকিঙ্করের চারপাশে জড়ো হয়েছিল। এই সব লিটল ম্যাগাজিন রামকিঙ্করের মধ্যে দেখতে পেয়েছিল এক প্রতিষ্ঠান বিরোধী চরিত্রকে। যেহেতু একটি লিটল ম্যাগাজিনের চরিত্রই হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, সেই প্রতিষ্ঠান বিরোধিতা রামকিঙ্করের মধ্যে দেখতে পেয়ে তারা রামকিঙ্করকে অনুধাবন করার জন্য রামকিঙ্করের কাছে ছুটে গিয়েছিলেন। রামকিঙ্করের জীবিতকালে রামকিঙ্করকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা করে অন্যমনে পত্রিকা 1972 সালে, এবং আমরা প্রথম একটি লিটল ম্যাগাজিন পাই যেখানে সত্যিকারের রামকিঙ্করের শিল্প নিয়ে কিন্তু আলোচনা হয়। সেই অন্যমনে শঙ্খ চৌধুরী লিখেছিলেন, পরিতোষ সেন লিখেছিলেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ওই অন্যমনে পত্রিকায় প্রকাশিত হয় বিনোদ বিহারীর একটি গুরুত্বপূর্ণ রামকিঙ্কর বিষয়ক সাক্ষাৎকার, এবং এটি একমাত্র বিনোদ বিহারীর রামকিঙ্কর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লেখাও বলা যেতে পারে। এছাড়াও আলিঙ্গন বলে একটি পত্রিকা বেরোয় হুগলি থেকে, বাঁকুড়া থেকে বেরোয় কবির চিঠি। এই রকম পত্রিকাগুলি রামকিঙ্করের শিল্পকর্ম এবং ব্যক্তি মানুষ রামকিঙ্করের বিভিন্ন লেখা প্রকাশ করে। ঘটনাচক্রে আমিও একজন ছিলাম সেই সময়ে লিটল ম্যাগাজিনের যোদ্ধা।
রামকিঙ্করের মৃত্যুর কিছুদিন আগে আমরা এই পরিকল্পনাটা নিই এবং সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্যবশত বলুন এই প্রথম রামকিঙ্করের মুখোমুখি হই এবং একটা সাক্ষাৎকার দিই রামকিঙ্করের। আমরা যখন শান্তিনিকেতনে যাই তখন তিনি এন্ড্রুজপল্লির 45 নম্বর কোয়ার্টারে থাকেন। রাধারানী, সঙ্গিনী রাধারানী, উনি রামকিঙ্করের দেখাশোনা করতেন। কথা বলতে 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 যখন ওনার বিছানার যে চাদর, সেই চাদরের নিচে আমরা যখন মানে তুললাম তখন দেখলাম যে কিছু মানে একটা চেক খামবন্দি হয়ে আছে। ওটা খোলার পর দেখা গেল যে ডেট চলে গেছে আর কি, ওটা ইয়ে করা যাবে না। তারপর আমরা রামকিঙ্কর যেখানে ছিলেন তার পাশে গেলাম, পাশের ঘরে খাটের নিচ থেকে দেখলাম যে সেই দেশকৃত্রিম যে দেওয়া হয়েছিল রামকিঙ্করকে, সেই রূপোর থালাতে সেই একই রকম সেই দেশকৃত্রিম আছে, সেই পদ্ম করে শুকিয়ে গেছে। যখন বার করলাম তখন দেখলাম যে কিছু আরশোলা পোকামাকড় বেরিয়ে গেল। উনি হয়তো ওটা খুলেও দেখেননি। এইরকম একজন উদাসীন শিল্পী রামকিঙ্করকে দেখে আমরা অভিভূত হলাম আর কি। আমরা যেভাবে দেখলাম, যে অভিজ্ঞতা হলো, আমার মনে আছে তখন অল্প বয়স, আমি খুব আবেগপ্রবণ একটা লেখা লিখেছিলাম, জীবন সাহান্যে রামকিঙ্কর বেশ, শান্তিনিকেতনের ছায় নির্জন একাকী। মানে আমরা ওই রামকিঙ্করের ওই জীবনযাপন, ওই অবহেলা বা যে ধরনের ওর রাখার কথা, সেটা না দেখে কিন্তু অনুধাবন করতে পারলাম না। যাই হোক, তারপর আমরা সে সংখ্যা করেছিলাম। তারপর ঠিক মৃত্যুর পর মাথায় এলো যে রামকিঙ্করকে নিয়ে আমরা একটা বই করা দরকার। সেই সময়ে কিন্তু রামকিঙ্করের যারা খুব কাছাকাছি মানুষ তারা অনেকেই বেঁচে ছিলেন। তার মধ্যে ছিলেন রাধারানী, বাগাল রায় হচ্ছেন রামকিঙ্করের ভাস্কর্যের সহকারী, একজন আদিবাসী। তিনি তখনও বেঁচে ছিলেন। রামকিঙ্করের বিখ্যাত পরিবেশীয় ভাস্কর্যগুলো দেখি, সাঁওতাল পরিবার বা কলের বাসী, এইগুলো প্রত্যেকটিরই কিন্তু এই বাগাল রায়ের হাত ছিল। আমি যখন বাগাল রায়কে খুঁজে বার করি, কলাভবনের পাশে যে লালবাঁধের ওর পাড়ে যে আদিবাসী পাড়া, সেখানে তার সঙ্গে দেখা করে তার একটা সাক্ষাৎকার নিলাম। মনে আছে তিনি বলেছিলেন, আমি এখনো চোখে দেখছি রামকিঙ্কর বাবু ঘুরে বেড়াচ্ছেন। সেখানেই পরিচয় হয় রাধারানীর সঙ্গে। 1986 সালে যখন এই বইয়ের কাজ করার জন্য তাকে খুঁজে বার করি, তখন তাকে পাই শান্তিনিকেতন থেকে দূরে ভেদিয়ায়। তখন রাধারানী বয়সের ভারে কিছুটা নুব্জ হয়ে গেছেন। এই রাধারানী একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে বলা যায় এটাই একমাত্র রাধারানীর একমাত্র সাক্ষাৎকার। সেখানে রামকিঙ্করকে অন্যভাবে আমরা শিল্পী এবং মানুষ রামকিঙ্করকে আমরা অন্যভাবে পাই। এবং এই রাধারানী ছিলেন রামকিঙ্করের মডেল। উনি এখানে কথা প্রসঙ্গে এখানে একটা জরুরি কথা বলা প্রয়োজন যে এই নুড স্টাডি শান্তিনিকেতনে কিন্তু রামকিঙ্করই শুরু করেন এবং তার মডেল ছিলেন রাধারানী। এবং দিল্লির যক্ষীর যে ভাস্কর্য, পাথরের ভাস্কর্য, সেই যক্ষীর ভাস্কর্য কিন্তু এই রাধারানীর মডেল থেকেই নেওয়া। আমরা রামকিঙ্কর নিয়ে আলোচনা করি, রামকিঙ্কর নিয়ে আমরা লিখি, কিন্তু এই রাধারানীকে কিন্তু আমরা প্রায় ভুলেই গেছি। আমরা রামকিঙ্করকে কিন্তু, রাধারানীকে কিন্তু আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি না। 1986 সালে উনি আমার বাড়িতে আসেন। 1987 সালের নভেম্বরে উনি মারা যান, প্রায় অনাদারে বিনা চিকিৎসায় মারা যান। আমরা কিন্তু রাধারানীকে আমরা মনেও রাখিনি। তখন এন্ড্রুজপল্লির 45 নম্বর কোয়ার্টার থেকে আমরা বেরিয়ে আসছিলাম। বিকেল হয়ে এসছে, আলো কমে আসছে। তখন রামকিঙ্করকে বললাম
আপনাকে একটা গান শোনাতে চাই। তখন উনি গান শোনার ইচ্ছা প্রকাশ করলেন। চারিদিক নিস্তব্ধ, পাখির কিচিরমিচির ভেসে আসছে। আমরা শুরু করলাম সেই রবীন্দ্রসঙ্গীত, সেই আমি চঞ্চল হয়ে আমি সুদূরে রূপে আসি। মনে আছে গান শুনতে শুনতে তিনি তার সেই জানলার দিকে তাকিয়ে, দূরের দিকে তাকিয়ে আছেন। তখন তিনি চোখে দেখতে পান না, অন্ধ, প্রায় অন্ধ। গলা স্বর জড়িয়ে এসেছে, কথা পরিষ্কার বোঝা যায় না কিছু। কিন্তু সেই গান শুনতে শুনতে তার চোখের দিকে তাকিয়ে দেখলাম দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আসার সময় বললাম যে কিছু এঁকে দেন। উনি সেই কাঁপা কাঁপা হাতে এঁকে দিলেন সূর্যমুখী ফুল। সেই তার রেখা মনে হচ্ছে যেন পাথরে খোদাই করা। রবীন্দ্রনাথ একবার রামকিঙ্করকে বলেছিলেন, যা ধরবি বাঘের মতো ঘাড় মোটকে ধরবি, একটি কাজ করে পেছন ফিরে তাকাবি না, সামনের দিকে এগিয়ে যাবি। এত প্রতিবন্ধকতা, এত বাদ প্রতিবাদ প্রতিরোধ, এসব কিন্তু রামকিঙ্করকে স্পর্শ করেনি। বিষয় বুদ্ধিহীন, সৃষ্টিমগ্ন এরকম একজন মানুষের যে সংস্পর্শে আসতে পেরেছিলাম, এটা মনে হয় আমার সারা জীবনের এক সৌভাগ্য ছাড়া আর কিছু বলা যায় না।